তোর বর আগেও একটা বিয়ে করছে আনায়া, অথচ তুই এতদিন নিজেকে কতটা লয়াল রাখলি। ছেলেদের ইগনোর করতি, দেখ সেজন্য তোর ভাগ্যই বিবাহিত জামাই জুটলো। আমি যে তোকে এটা বলেছি, কাউকে বলিস না। মামাতো বোন আহিয়ার কাছ থেকে কথাটা শুনে কোনো রিয়াক্ট করেনি আনায়া। তার বাবা তার ভালো চেয়ে হয়তোবা করেছে, আর বাবার সিদ্ধান্তকে শ্রদ্ধা করে আনায়া। লোকে যা বলার বলুক, তার এখন বিয়ে হয়ে গেছে, আর ঘন্টাখানিক পর বিদায়ের সময় ঘনিয়ে আসবে। এই বিয়েটা মোটামুটি গোপনেই হচ্ছে, বাড়ির লোক তেমন কেউই জানে না। তবে বিয়ের খবরটা লিক হতেও হয়তো বেশি লেট নেই। সাধারণ দিনের মতো সাদা পাঞ্জাবি পরেই বিয়েতে এসেছে নিবরাজ। তার দলের লোক ছাড়া কেউই জানে না বিয়ে নিয়ে। ডান হাত দিয়ে বা হাত কচলাচ্ছে আনায়া। তেমন ভাবেনি, তবুও কেমন যেন লাগলো। এমপি আগে বিয়ে করেছে, এটা তো লিক হওয়ার কথা ছিল। কেউ না জানলেও তার বাবা নিশ্চয় জানতো। নিবরাসের বাবার সাথে গলায় গলায় ভাব, নেতা নিবরাসের সাথেও। আনায়ার বাবা জিয়াউর রহমান মেয়েকে নিবরাসের হাতে তুলে দিয়ে বলেন, তোমার প্রতি বিশ্বাস এবং ভরসা, সব শেষে ভালোবাসা রয়েছে আমার। আল্লাহর পর আমার মেয়ের দ্বিতীয় ছায়াটা তুমি হয়েও। নিবরাস মাথা নাড়িয়ে বলে, জি, আমি চেষ্টা করব। অতঃপর আনায়াকে নিয়ে মির্জাভিলার দিকে রওনা হয়। গাড়িতে কেউ কারোর দিকে ফিরেও তাকায়নি। আনায়ার মাথায় নিবরাসের আগের বিয়ের কথায় ঘুরপাক খাচ্ছে। মির্জা বাড়িতে আসতে লোকের সমাগম দেখতে পেল আনায়া। না থাকারই বা কি আছে, এমপির বাড়ি বলে কথা, লোকজন একের পর এক। বিশাল বাড়িতে লোকজনের অভাব নেই, অথচ আনায়ার বাড়িতে তেমন মানুষই নেই। চাচুদের সাথে সম্পর্ক খারাপ হওয়ার পর আনায়ার একার সময় কাটত। মা তো সে কবেই ছেড়ে গেল নিজের সুখের খোঁজে। কয়েকজন মেয়ে আনায়াকে একটা রুমে নিয়ে যায়। বিশাল লিভিং রুম জুড়ে লোকের সমাগম। নতুন বউ ভেতরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন মরিয়ম নওয়াজ। তার মেয়ে মার্শা নওয়াজ তার অন্যান্য কাজিনদের সাথে মিলে আনায়াকে নিয়ে ভেতরে যায়। সেখানে আনায়া চেঞ্জ করে আরেকটা শাড়ি পরিধান করে। যথাসময়ে নাস্তা আসে। বাকিদের সাথে বসে হালকা নাস্তা করে নেয় আনায়া। ফ্রেশ হয়ে দলের লোকেদের সাথে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনায় বসেছে নিবরাজ। তাদের বৈঠক ঘরে এই আলোচনা, বিশেষ করে তার এলাকার উন্নয়ন নিয়ে। সেই সাথে বিপরীত দলের লিডার শামীম সর্দার উঠে পড়ে লেগেছে তার পেছনে। নেতার বিয়ে হলো, অথচ কোনো জাঁকজমক কিছুই হলো না। না তেমন লোক আসলেও জানাজানি হলো। সাধারণ আর 5টা দিনের মতো আজকের দিনটাও নিবরাজের কাছে একই মনে হলো। নিজের জীবনের সাথে আরেকজন জড়ালো, সেটা মনেই হয় না। 10টার দিকে তাদের কোম্পানির কিছু ফাইল দেখে সে। তাদের মির্জা কোম্পানিকে টেক্কা দিতে চায় জায়ান্ট কোম্পানি। ব্যস্ত হাতে ফাইল দেখছে। তার পেছন দিয়ে তার ভাগিনা মিসবা আসে। মামুকে ব্যস্ত দেখে বলে, মামু তুমি ডিনার করবে না? তুমি করে নাও বাকিদের সাথে, মামু একটু ব্যস্ত। মামু তুমি অনেক বড়, জানো কি তুমি? নিবরাজ হাতে ফাইলটা রেখে তাকায় মিসবাহের দিকে। শান্ত কণ্ঠে বলে, কি করলাম সোনা? বৌমনির সাথে পরিচয়টাও করিয়ে দিলে না আমার। মামু চলো, আমি তুমি বৌমনি একসাথে বসে গল্প করি। মামুর কি আবদার। দেখো মিসবা, আমি ব্যস্ত। তুমি পারলে গিয়ে তোমার বৌমনির সাথে গল্প করো, মামুর এইসবে ইন্টারেস্ট নেই। আসবে না তাই না? দাঁড়াও, মজা দেখাচ্ছি। মনে মনে কথাগুলো বলে মিসবা স্থান ত্যাগ করে। কিছুটা সামনে এসে চিৎকার করে ওঠে। মিসবাহর চিৎকার শুনে নিবরাজ তড়িঘড়ি উঠে যায় হাতের ফাইলটা রেখে। মিসবা নিচে পড়ে কান্না করছে। নিবরাজ তাকে কোলে উঠিয়ে নেয়, গালে হাত রেখে বলে, কি হয়েছে সোনা? পড়ে গেলে কিভাবে? তুমি আমার সাথে আসলেই তো আর পড়তাম না আমি। আতনি কেন? হ্যাঁ, নিবরাজ পড়েছে বিপাকে। ততক্ষণে মরিয়ম নওয়াজ সাথে মাইশা এসেছে তাদের কাছে। মিসবাহর কথা শুনে মরিয়ম নওয়াজ বলেন, কি এমন ক্ষতি হতো মিরবার সাথে আসলে? দেখলে তো বাচ্চাটা উপড়ে ব্যথা পেয়েছে। সরি সোনা, মামু আসছি 5 মিনিটের মধ্যে। হ্যাঁ এতো আমার ঘরটাতেই আতো। 1 মিনিট লেট হলে আলি কিন্তু তোমার সাথে। হ্যাঁ, একদম লেট হবে না সোনা। কথাটা বলে মিসবাহুর কপালে চুমু খায় নিবরাজ। উঠে এস্তো পায়ে ফাঁকা রুমটায় যায়। ফাঁকা বলে ভুল হবে। বসার মতো সোফা, টেবিল, আলমারি আছে 2টা, যেখানে নিবরাজ তার পার্সোনাল ফাইল রাখে। ফাইল দেখে নীরবে। হাতের কাজ কোনো রকম শেষ করে হাঁটা ধরে মিসবাহুর রুমের দিকে। রাত বাজে 10টা। বাকিরা ব্যস্ত, কেউ নিবরাজের রুম নিয়ে, কেউ রান্না বান্না নিয়ে।
এই মুহূর্তে অনেকে হয়তো জেনেছে তার বিয়ের কথাটা। এস্তো পায়ে রুমে প্রবেশ করতেই নিবরাসের আখি যুগল যায় খাটে বসে থাকা অষ্টাদশী কন্যার দিকে। জামদানি শাড়িতে নিজেকে মুড়িয়ে রেখেছে। গাঢ় সবুজ রঙের জামদানি শাড়িটা ফর্সা দেহে ফুটে উঠেছে বেশ ভালোভাবেই। মেয়েটাকে দেখে অল্প বয়সী মনে হচ্ছে। নিবরাস চোখ সরিয়ে নেয়। নিবরাস মিসবাহকে ডাক দেয়। মিসবাহ হাত দিয়ে ইশারা করে নিবরাসকে আসতে। নিবরাস অস্বস্তি অনুভব করছে। আনায়া নিবরাসের দিকে তাকায়। কালো পাঞ্জাবি পরে আছে লোকটা, দেখতে ভালোই লাগছে। চেহারায় সবসময় গাম্ভীর্যতা থাকলেও নেতা নেতা ভাবটা বেশ প্রখর। নিবরাস সোফায় বসে পড়ে। আনায়াকে উদ্দেশ্য করে বলে, আপনি জিয়াউল আঙ্কেলের মেয়ে আনায়া, রাইট? আনায়া ভ্যাবাচাকা খেয়ে যায়। এত ভাব কিসের লোকটা? সে তো তার শিকড়ে বেঁধে নিয়েছে নিজেকে। ভাব দেখিয়ে লাভ কি? সে একদিন হলেও বইয়ের কাছে আসতে হবে। নিবরাসকে মুহূর্তেই বিরক্ত লাগলো আনায়ার কাছে। ইগো অ্যাটিটিউড তারও পছন্দ, কিন্তু ওভার না। নিবরাস কি বলবে ভেবে পাচ্ছে না। সে জানে আনায়া জিয়াউর রহমানের মেয়ে, তাও জিজ্ঞেস করলো। তখন মিসবা বলে ওঠে, মামু, বৌমনিকে নিয়ে খাবার খেতে এতো, নানু ডাকছে। কখন ডাকলো মিসবা? এখনই ডাকবে, দেখো। তখন একজন মেয়ে সার্ভেন্ট এসে তাদেরকে খাবার খেতে যাওয়ার জন্য বলে। নিবরাস বুঝেছে এটা তো ডেইলি রুটিন। মিসবা ভালো করেই জানে। সার্ভেন্ট ডাক দিতেই মিসবা ছুটে চলে। তখন নিবরাস আনায়াকে বলে, চলুন, ডিনার করবেন। নিজে হাঁটা ধরে। আনায়া তার পেছনে আসছে। টেবিলে সব সাজিয়ে রেখেছেন মরিয়ম নওয়াজ। আনায়াকে দেখে তড়িঘড়ি তার কাছে গেলেন। চেয়ারে বসিয়ে দিয়ে নিজ হাতে খাবার বেড়ে দিলেন। তুমি খেতে পারবে তো মা, নাকি আমি খাইয়ে দেব? মরিয়ম নওয়াজের কথায় নিবরাস তাকায় আনায়ের দিকে। তার কাছে কেন জানি ওভার লাগছে সবকিছু। আনায়াকে এত প্রশ্রয় দেওয়ার কিছু হয়নি, কিন্তু সেটা বাইরে প্রকাশ করতে পারল না নিবরাস। খেয়ে উঠে গেল সবার আগে। বাকিরা খাচ্ছে একের পর এক। মানুষ গিজ গিজ করছে মির্জা ভিলাতে। যদিও একটু পর অনেকটা ভিড় কমে যাবে। ফুল সজ্জিত রুমের খাটে এক কোণে বসে আছে আনায়া। নিবরাস রুমে প্রবেশ করেছে সবেমাত্র, তবে কোনো কথা না বলে বালিশ হাতে নেয়। পেছন ঘুরে বলে, আপনার সাথে অ্যাডজাস্ট করতে আমার সময় লাগবে। এত বেশি ঢং দেখাবেন না। এই শুনুন, আমিও এত ইন্টারেস্টেড নই আপনার উপর। সেই শুরু থেকে আপনার ভাবটাই দেখে যাচ্ছি নেতা। তাতে কি হয়েছে নেতা হয়ে? বাইরের মানুষের কাছে নেতাগিরি আর ভাব দেখাবেন, আনায়ার সামনে না, ওকে? আমি কারোর সামনে ভাব দেখাই না, তবে যার তার সাথে কথাও বলি না। তেমন মিশি না, বিশেষ করে আপনার মতো মানুষদের সাথে। বাকিদের সাথে ঠিক আছে। নেতার ব্যবহারে কি অবস্থা! এই আবার করবে জনগণের সেবা? প্রশ্নই আসে না। এই শুনুন, আপনাকে এত বেশি কথা বলতে বলিনি। কিন্তু আপনাকে ভোটই দেবো না। আপনার একটা ভোটে আমার কিছু যায় আসে না, মিস আনায়া ইবনাত অরি। হয়নি বলা, বলবেন মিসেস মুয়াম্মার নিবরাস মির্জা অরি। উফ, কি শখ! আপনি এমন রসকসীন মানুষ কেন? আপনাকে উত্তর দিতে আমি বাধ্য নই। লাগবে না আপনার উত্তর। বাবাজি কি দেখে আমার বিয়েটা দিল! এটা জামাইও না, জামাইয়ের মাথাও না। এই জনদরদি হতে পারবেন, বউ দরদি না। আমার জীবনে আমি কারোর সাথে এত কথা বলেছি কি না জানা নেই। এই আপনার মতো বাচাল মেয়ের সাথে বলতে হলো। আপনাকে কে মানা করেছে পপক না করতে? আজব। সরুন তো। আনায়াকে ঠেলে নিজের সিটে শুয়ে পড়ে নিবরাস। অত নাটক করার সময় তার নেই। আনায়া বসে বসে ভাবছে কি করবে। আচ্ছা, আগের বিয়ের কথা কিছু জিজ্ঞেস করবে? যদি আবার বেশি রিয়াক্ট করে, যদি এই দাবাং মার্কা হাত দিয়ে তাকে চট দিয়ে দেওয়ালে পোস্টার বানিয়ে ঝুলিয়ে দেয়? না না, এই রিস্ক কিছুতেই আনায়া নিতে পারবে না। এই নেতা এত রসকসহীন কেন? দেখতে 28 বছরের যুবক মনে হলেও মনটা তো 80 বছরের বুড়ো লোকদের মতো। বুড়ো লোকেরা ভালো বউ পাগল হয়। এই ভদ্রলোক তো বউ বলতে অ্যালার্জি তার। কি জানি, দেখা যাবে মানুষের সামনে তাকে বউয়ের জায়গায় বোন বলে পরিচয় করিয়ে দেয় আবার। আনায়ার সব ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলে দেয়। তবে একটা ভাবনা রয়েই যায়, আর সেটা হলো নিবরাসের বিয়ে নিয়ে। যদি নিবরাস বিয়ে করে থাকে। বাবাই জেনে শুনে একটা বিবাহিত ছেলের সাথে আমায় বিয়ে দিল, কিন্তু লোকটাকে দেখে মনে হয় না বিয়ে করেছে আগে। এমনও তো হতে পারে আহিয়া মিথ্যে বলছে আমায়, কিন্তু ও কেন মিথ্যে বলবে? আনায়াকে বসে থাকতে দেখে নিবরাস বলে, সালাম তো দেননি। বিয়েটা যা যা, বাসুরটা শুদ্ধ হলো না। মনে হয় আরেকবার বিয়ে করে বাসুর শুদ্ধ করতে হবে। নিবরাসের কথায় আনায়া তাকায়। চোখ বন্ধ করে কথাগুলো বলছে নিবরাস। আনায়া তখন বলে, আপনি তো এসে বালির সাথে কোন দিকে যেন হাঁটা ধরলেন। ভাব আপনি দেখিয়েছেন, আর আমি সালাম দেওয়ার সুযোগ কোথায় পেলাম?
ঝগড়া করতে করতে দম আসে আর যায়, আবার আপনি দিবেন আমায় সালাম? আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। কি কথা? আপনি নাকি আগে একটা বিয়ে করেছেন? আনায়ার কথা নিবরাস কোনো রিয়াক্ট করে না, মুখে গাম্ভীর্যতা টেনে বলে, হ্যাঁ করেছিলাম তো, আপনি জানেন না? তো আমায় কেন বিয়ে করলেন? আপনার বাপ আমার বাপ দুজনে চেয়েছে সেজন্য। আর সবচেয়ে বড় কথা, আমার বিয়ের বয়স হয়েছে, এখন বিয়ে না করলে কি বুড়ো হয়ে করব? আগে না বিয়ে করলেন? ডোন্ট ওয়ানা টক। ফালতু কথা মুখ দিয়ে বের করলে থাপ্পড় দিয়ে দেয়ালে পোস্টার বানিয়ে ঝুলিয়ে দেবো। যান ঘুমান। ফালতু কথা কি? সত্যিটা বললেই ভালো লাগে না আপনার, না? আপনি নিশ্চয়ই বউকে জ্বালিয়ে ঝগড়া করে মেরেছেন। নিবরাস আনায়ার হাত ধরে টান দিয়ে নিজের উপর ফেলে দেয়, এক বাহু দিয়ে আনায়ার কোমর আঁকড়ে ধরে। আর একটা কথা বললে অশুদ্ধ বাসরটাই আমি সেরে নেব। এ আপনি আমার থ্রেট দিচ্ছে? নিবরাস নিজের ওষ্ঠদয় আনায়ার ওষ্ঠদয়ে ঠেকালো, কিছুক্ষণ পর ছেড়ে দিতেই আনায়া ছিটকে দূরে সরে যায়। তখন নিবরাস বলে, আর একটা ফালতু কথা বললে আবারও এমনটাই হবে। ঘুমান তো, বাচাল কোথাকার। আনায়ার মন চাচ্ছে নিবরাসের চুলগুলো টেনে ছিঁড়তে। এই লোকের সাথে ঝগড়া করে জেতা যাবে না, এমনকি তার আগের বিয়ে নিয়েও কিছু জানতে পারবে না। জিজ্ঞেস করলেই ঠাস করে ওষ্ঠ ঠেকিয়ে দিবে। অ্যালার্মের শব্দে নিবরাসের ঘুম ভেঙে যায়। আনায়াও অ্যালার্মের শব্দে নড়ে চড়ে ওঠে। নিবরাস তড়িঘড়ি অ্যালার্ম বন্ধ করে আনায়াকে ডাকে। এই যে মিসেস মুয়াম্মার নিবরাস মির্জা, উঠুন। আনায়া ঘুমের ঘোরে বলে, ভালো লাগছে না, ডাকছেন কেন? নামাজ পড়বেন। কোন ওয়াক্ত? ফজরের নামাজ। উঠুন, একসাথে নামাজ আদায় করব। টেনে তুলুন প্লিজ। নিবরাস মুচকি হেসে আনায়ার হাত জোড়া ধরে টান দেয়। আনায়া উঠে চোখ মুখে তার ঘুমের রেশ। নিবরাস ফ্রেশ হয়ে উজু করে বসে আনায়ার জন্য। কিছুক্ষণ পর আনায়া উজু করে আসতেই দুজন একসাথে জায়নামাজে দাঁড়িয়ে পড়ে। নামাজ আদায় করে আনায়া সোজা শুয়ে পড়ে। নিবরাস আনায়ার দিকে এক নজর তাকায়। মুহূর্তেই ঘুমের ঘোরে তলিয়ে গেছে মেয়েটা। সে আর দেরি করেনি। বাইরে আসতেই বুয়া তার চায়ের মগ টেবিলের ওপর দেয়। চাটা শেষ করে নিবরাস হাঁটতে বের হয়। তার সাথে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রোহিত আছে। দুজনে কথা বলতে বলতে হাঁটছে। রাস্তায় কয়েকজনের সাথে দেখা হয়, তারাও হাঁটতে বের হয়েছে। বেশিরভাগ একটা প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে, নেতা নাকি বিয়ে করেছেন। নিবরাস শুধু মাথা নাড়ায়। এই নারী প্রেম এসব থেকে দূরে থাকে সে। কিছুটা অস্বস্তিতে পড়তে হয়েছে, তবে রাজনীতিতে আসার পর বেশিরভাগ মানুষের মতে তার গার্লফ্রেন্ড আছে। না ভাবার কি ছিল, ভার্সিটি থেকে রাজনীতিতে প্রবেশ করে, সভাপতি থেকে এমপি পদে প্রার্থী হয়, বিপুল ভোটে জয়লাভও করে। ভার্সিটি পড়ুয়া বেশিরভাগ ছেলে মেয়েদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকে, তবে রাজনীতি নিয়ে অনেক বাধা বিপত্তি আসে, এখনও কম না। লোকের মতে রাজনীতি মানে চাঁদাবাজি, সন্ত্রাসী, আবার কারো কারোর মতে বর্তমানে সুষ্ঠু রাজনীতি বলতে কিছুই নেই। রাজনীতি শব্দটা মাথায় আসলে সর্বপ্রথম মুখ থেকে বের হয় নেতার ব্যক্তিত্ব আর ব্যবহার কেমন। আজকালকার রাজনীতির রংমহল তো নোংরামি ছাড়া কিছুই নেই। নিবরাস চেষ্টা করে ভালো কিছু করার। বর্তমান সময়ে এসেও মানুষের ধারণার বিপরীতে হাঁটার চেষ্টা। হাঁটাহাঁটি শেষ করে 7টার দিকে মির্জা বাড়িতে ফিরে নিবরাস রোহিত। নিবরাসের বাবা মোহাম্মদ নীরব মির্জা তখন চা পান করছিলেন। 7টা বাজতে বাড়িতে অনেক লোকের সমাগম বেড়ে গেল। নিবরাস তার বাবার বরাবর সামনের সোফায় বসে। তখন নীরব মির্জা বলেন, বহুয়াতের আয়োজনটা এখন না, 3-4 দিন পর। আমার এলাকার এতিমখানার বাচ্চাদের খাওয়াবো আমি। রোহিত, পলাশ ওদের বলেই দেয় বাজার করে নিও। তুমি তো আবার পার্টি অফিসে যাবে। রোহিত আমার সাথে যাবে, বাকিদের বলে দাও। তখন মিসবাহ আসে লিভিং রুমটায়। মিসবাহকে দেখে নিবরাস বলে, সুপ্রভাত সোনা। গুড মর্নিং মামু, বৌমনি এখানে নেই। মিসবাহর কথায় নিবরাস অন্যদিকে তাকায়। এই ছেলেটা তাকে আর কত জানি লজ্জায় ফেলে হিসেব ছাড়া। বুঝে না তার মামু মেয়েদের নিয়ে বা বউ নিয়ে কথা বলতে একটু ইনসিকিউর ফিল করে, তাও বাবার সামনে। নিবরাসের মুখ দেখে রোহিত মিটিমিটি হাসে। মিসবাহ তার মামুর উত্তরের অপেক্ষায় আছে। তখন নীরব মির্জা বলেন, এদিকে আসো ভাইয়া। মিসবাহ নীরব মির্জার পাশে বসে। তখন নিবরাস বলে, মিসবা, তোমার রুমটায় আমি অপেক্ষা করছি, একটু এসো তো। মিসবাহ মাথা নাড়ায়। নিবরাস উঠে চলে যায়। তখন নীরব মির্জা বলেন, তোমার মামুকে এভাবে সবার সামনে বৌমনি নিয়ে কিছু জিজ্ঞাসা করো না। কেন? তো আমাদেরই পরিবারের সদস্য নানা ভাই। 1 মাস পরে জিজ্ঞাসা করিও।
যখন তোমার বৌমনি সবার সাথে মিশে যাবে তখন। ঠিক আছে। আচ্ছা যাও, তোমার মামু ডাকছে। মিসবাহ মাথা নাড়িয়ে চলে যায়। নিবরাজ সোফায় বসে অপেক্ষা করছিল মিসবাহর জন্য। সে যেতেই কপট রাগ দেখিয়ে বলে, মামু কারোর সামনে আর বৌমনির কথা আমায় জিজ্ঞেস করবে না। করলে কি প্রবলেম মামু? ওটা প্রবলেম না, প্রবলেম হবে। একই ব্যাপার মামু। বৌমনিকে বলে দিও আমার সাথে গল্প করার জন্য। মামু সে বলে দিব, আর তুমি সবার সামনে এভাবে বলবা না। তুমি জানো না তোমার মামু লজ্জা পায়, আর তুমি সব সময় আমায় লজ্জায় ফেলো মিসবা। তাই বলে আমি কিছু জিজ্ঞেস করবো না তোমার? করবা, তবে বৌমনি নিয়ে না। আনায়া ঘুম ভাঙতেই তড়িঘড়ি উঠে ঘড়ির দিকে নজর যেতে দেখলো 8:30 বাজে। উঠে ফ্রেশ হয়ে নিজেকে গুছিয়ে নেয়। তখন আবার নিবরাজ রুমে প্রবেশ করে। আনায়াকে দেখে বলে, মিসবার সাথে গল্প করতে পারেন, বোরিং লাগবে না। আচ্ছা করব। হ্যাঁ চলুন, নাস্তা করবেন। সবাই করে ফেলেছে? ইস, আমি লেট লতিফা। আপনি তো পারতেন আমায় একটু জাগিয়ে দিতে। তখন তো টেনে তুললাম আপনার ঘুমে ডিস্টার্ব করে। এখন যদি তুলতে যাই, আপনি যদি ঘুমের ঘোরে আমায় চর মেরে দেন। আমার হাত অত চলে না, আর আমি চর মারবো না। আর ধন্যবাদ আমাকে নামাজের জন্য জাগিয়ে তোলার জন্য। আপনি অনুমতি দিলে আমি প্রতিদিন আপনাকে নামাজের জন্য জাগিয়ে তুলব। আচ্ছা দিলাম অনুমতি। আচ্ছা চলুন, নাস্তা করবেন। মাথা নাড়ায় আনায়া। নিবরাজের পেছনে হাঁটা ধরে। টেবিলের কাছে আসতেই মরিয়ম নওয়াজ তাকে চেয়ারে বসিয়ে দিয়ে নাস্তা নিয়ে আসে। মিসবাও এতক্ষণ ওয়েট করেছিল আনায়ার সাথে নাস্তা করবে বলে। নিবরাজ, মিসবা, মাইশা, আনায়া, সাথে নিবরাজের মেয়ে কাজিন শিফা, সাইফা, ছেলে কাজিন মাহি, মুনিম, তারা সবাই একসাথে নাস্তা করতে বসে। নাস্তা শেষে শিফা সাইফার সাথে কথা বলতে থাকে আনায়া। সাথে মাহি, মুনিমও আছে। মরিয়ম নওয়াজ সাথে মাইশা রান্নাঘরের দিকটা দেখছে। নিবরাজ রেডি হয়ে নেয় পার্টি অফিসের জন্য বেরোবে। তখন মিসবা আনায়াকে নিয়ে নিবরাজের রুমে প্রবেশ করে। নিবরাজকে দেখে মিসবা বলে, চলে যাচ্ছ? হ্যাঁ। কোথায় যাচ্ছেন? প্রশ্ন করে আনায়া। তখন নিবরাজ বলে, পার্টি অফিসে। ও কখন ফিরবেন? মিটিং শেষ হলে 2-2.5 ঘন্টা পর। ও। নিবরাজ মাথা নাড়ায়। কেটে গেছে 4 দিন। আজকে আনায়া নিবরাজের বৌভাত অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এতিমখানার বাচ্চাদের জন্য, সাথে তাদের ফ্যামিলি আর অল্প কিছু রিলেটিভদের নিয়ে। নিবরাজ নিজে খাবার সার্ভ করছে বিভিন্ন টেবিলে। আনায়া রুমেই বসে আছে। তাকে ঘিরে আছে শিফা, সাইফা, আহিয়া, সাথে আছে মিসবা। মায়েশা তার বরের সাথে কথা বলছে। রিলেটিভ অনেকে আনায়াকে দেখতে এসেছে। চুপচাপ বসে আছে আনায়া। বৌভাত অনুষ্ঠানে এসে আহিয়ার বলা কথাটা আবারও মনে পড়ল তার। কিন্তু এই মেয়ে তো পুরো সত্যি তাকে বলবে না। আচ্ছা নিবরাজের কোনো অতীত আছে? কি হতে পারে? আমার জানা মতে ওভারসিটি থেকেই রাজনীতিতে প্রবেশ করে। এ নিয়েও কত ঝড় ঝামেলা বাবার মুখে শুনেছে আনায়া। কখনো নারী প্রসঙ্গে কিছুই কানে আসেনি। আনায়া ভাবনার মাঝে আহিয়া বলে, আবার কি ভাবছিস আনায়া? না কিছু না। তোর বরের বিয়ে নিয়ে? চুপিসারে কথাটা বলে আহিয়া। আনায়া কপট রাগ দেখিয়ে বলে, দেখ আহিয়া, তুই খুব ভালো করেই জানিস আমি অর্ধেক কথা একদম পছন্দ করি না। বলে পুরোটা বলবি, আর না বলে এক কথা বারবার জিজ্ঞেস করবি না। কাটা গায়ে লবণের ছিটা দেওয়া বন্ধ কর। আরে রেগে যাচ্ছিস কেন? তোকে কিন্তু দারুণ লাগছে আজকে। সে লাগবেই, নেতার বউ বলে কথা। অহংকার পতনের মূল। অহংকার না, প্রাউডলি বললাম। তখন মিসবা জোরে বলে, এই বৌমনি আমার সাথে কথা বলতো না কেন? ওই আন্টিটার সাথে এত বেশি কথা বলতো, আমার তো জেলা ধরছে নাকি? হ্যাঁ শোনা, ওরা জেলাস না, জেলাস হবে। রুমে প্রবেশ করে কথাটা বলে নিবরাজ। নিবরাজের কণ্ঠস্বর কানে বাজতেই সবাই তার দিকে তাকায়। আহিয়াকে দেখে নিবরাজ থমকে যায় কিছুটা, তবুও ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, সবাই অপেক্ষা করছে নিচে। মিসবা, শিফা, সাইফা গেস্ট, সাথে বৌমনিকে নিয়ে আসো। নিবরাজ প্রস্থান করে। শিফা, সাইফা আনায়াকে নিয়ে নিচে যায়। তখন মরিয়ম নওয়াজ আসেন আনায়ার কাছে। আনায়াকে দেখে মিষ্টি হেসে বলেন, মাশাল্লাহ, আমার বৌমা আসতে পড়ি। ধন্যবাদ আম্মু। মরিয়ম নওয়াজ সবার সাথে আনায়ার পরিচয় করিয়ে দেয়। জিয়াউর রহমান নিবরাজ সাথে নীরব মির্জার সাথে কথা বলছে।
আজকে আনায়া পিঙ্ক কালারের শাড়ি পরিধান করেছে, খুবই সিম্পলভাবে সেজেছে। তাদের কথাবার্তার পর্ব শেষ হতেই বাকিরা সহ খেতে বসে। নিবরাজ এতিমখানার বাচ্চাদের বিদায় দিয়ে আসে। আনায়া রেডি হয়ে নিয়েছে তাদের বাড়িতে যাবে বলে। নিবরাজের দেখা মিলেনি এখনো। গেলে যাবে, না গেলে নাই। আনায়ের এসবে মাথা ব্যথা নেই। তখন মরিয়ম নওয়াজ সাথে নিবরাজও আসে রুমে। আনায়া মরিয়ম নওয়াজকে দেখে বলে, মিসবা যাবে আমার সাথে? নিবরাজ গেলেও যাবে। আপনি যাবেন না? জিজ্ঞেস করে আনায়া। নিবরাজ উত্তর দেয়, আসলে আমার কাজ আছে, আপনি যান, কদিন থেকে আসুন। আনায়া মাথা নাড়ায়। মরিয়ম নওয়াজ প্রস্থান করতেই আনায়া ঠাস করে দরজা লাগিয়ে দেয়। নিবরাজ পেছনে ফিরে তাকাতেই দেখলো আনায়া রেগে তাকিয়ে আছে। নিবরাজ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, রেগে লাভ নেই, আমি যাব না। আপনাকে আমি যাওয়ার জন্য বলতামও না, শুধু আম্মুকে দেখে বললাম। আর যাবেন কেন শুনি? নিজের প্রাক্তন স্ত্রীকে নিয়ে বসে শোক করুন না আপনি। ফালতু কথা ছাড়ুন তো। সত্য কথা আপনার কাছে ফালতু মনে হয়? হ্যাঁ, কিসের সত্য? প্রমাণ আছে আপনার কাছে? কার কথায় ভুলভাল দোষ দিচ্ছেন? যদি কখনো এটা সত্যি হয়ে সামনে আসে? কখনো এরকম কিছু হবে না। সবচেয়ে বড় কথা, যা ঘটেনি তা সত্য হয়ে সামনে আসবে কিভাবে? আসবে আসবে। সেদিন আপনি মাইক নিয়ে এলাকাবাসীকে বলিয়েন যে মুয়াম্মার নিবরাস মির্জা আগে একটা বিয়ে করেছে এবং তার দ্বিতীয় স্ত্রী সেটা তদন্ত করে বের করে এনেছে। এখন আমাকে নোবেল এনে দিন আপনারা। আপনার সাথে কথা বলে পারা যাবে না। জানতো বাপের বাড়ি, চলে তো যাবেন, কোথায় স্বামীর সেবা করে যাবেন? কয়দিন পর না পর দেখা হয়। বউকে বাপের বাড়ি পাঠিয়ে দিচ্ছেন, আলিঙ্গন করে 2-4টা চুমু দিয়ে বলবেন মিস করব তোমায়, তা না তাড়িয়ে দিচ্ছেন। আমি ব্যস্ত, কাউকে মিস করি না। এই জন্যেই আগের বউ নিশ্চয়ই চলে গেছে, তাই না? ফালতু কথা ছাড়বেন? সত্যটা না জানা অবধি ছাড়ছি না। ওকে ফাইন, নেক্সট টাইম বিয়ের কথা উঠাবেন আর ঠাস ঠুস চুমু খাবেন। এখন আপনার চয়েস। আপনার মনে হয় আমি ভয় পাবো? না না, ভয় পাবেন কেন? আমার মনে হয় আপনি খুশি। আপনি জানেন এই নেতার পেছনে কত মেয়ে লাইন মারতে চেয়েছে, সেখানে আপনার বর উনি। তাদের কথা কাটাকাটির মাঝে সাইফা এসে নক করে। নিবরাজ দরজা খুলে দিতেই সাইফা বলে, হ্যাঁ যাবে, ব্যাগ গোছাচ্ছে। সাইফা মাথা নাড়িয়ে চলে আসে। আনায়া ব্যাগ নিয়ে বাইরের দিকে রওনা হয়। যাওয়ার সময় নিবরাজকে বলে, আচ্ছা, আপনি আমাদের ভার্সিটিতে আসেন সময় করে, আমি আগামীকাল থেকে নিয়মিত হব। আচ্ছা, যখন যাই জানাবো। আসি? হ্যাঁ যান। সুন্দরভাবে বলুন। আসুন ম্যাডাম। আনায়া বেরিয়ে আসে। নিচে আসতে সবাইকে দেখতে পায়। মিসবা বায়না ধরেছে যাওয়ার জন্য, কিন্তু নিবরাজকেও যেতে হবে। নিবরাজ যাবে না। মিসবাহকে সান্ত্বনা দেওয়ার জন্য নিবরাজ বলেছে যখন আনায়াকে নিয়ে আসার জন্য যাবে তখন মিসবাহকে নিয়ে যাবে। তাতে আর কিছু বলেনি মিসবাহ। নিবরাজ বুঝেছে এখন আর বেশি দিন আনায়ার সেখানে থাকতে পারবে না। একদিন না যেতে মিসবাহ জ্বালিয়ে মারবে যাওয়ার জন্য। একে বলে নিজের পায়ে নিজে কুড়াল মারা। আনায়াদের বিদায় জানিয়ে চলে আসে নিবরাজরা সবাই। পরের দিন সকালে নিবরাজ নামাজ আদায় করে রেডি হয়ে নেয়। আজকের দিনটা সে বৃদ্ধাশ্রমে থাকা মা বাবাদের সাথেই কাটাবে, তাদের সাথে গল্প করবে। রেডি হয়ে জিয়াউর রহমানের নাম্বারে কল করে। আনায়ার নাম্বার তার কাছে নেই। কল রিসিভ হতেই নিবরাজ সালাম দিয়ে খোঁজখবর জিজ্ঞেস করে। আনায়ার সাথে কথা বলবে এটা জিয়াউর রহমানকে বলতে পারছে না নিবরাজ। মনে মনে দোয়া করছে এই বুঝি তার শ্বশুরমশাই বলল, নাও বাবা আনায়ার সাথে কথা বলো। তাও জিয়াউর রহমান বলেন, কিছু বলবে বাবা? না না, তেমন কিছু না। আনোয়ারের সাথে কথা হয়েছে। আসলে ওর নাম্বারটা আমার কাছে নেই। আচ্ছা আমি হোয়াটসঅ্যাপে করে দিচ্ছি। আচ্ছা ধন্যবাদ। আচ্ছা আমি হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি। আপনিও। কল কেটে দেয় নিবরাজ। কিছুক্ষণ পর হোয়াটসঅ্যাপে আনায়ার নাম্বার আসে। নিবরাজ কল দেয় আনায়াকে। কয়েকবার রিং হতে রিসিভ করে সালাম দেয় আনায়া। ভয়েস শুনে বুঝতে পারে এটা নিবরাজ। নামাজ পড়েছিলেন আজকে? এখন বলে কি হবে? সকালে জাগিয়ে দিলেন না কেন? আমি কিভাবে জাগাবো? তো আপনার কাছে রেখে দিলেন না কেন? আচ্ছা, এবার থেকে ফোনে অ্যালার্ম সেট করে রাখবেন আর 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। বুঝলাম। ভার্সিটি যাবেন? হ্যাঁ যাব। সুন্দরভাবে চলাফেরা করবেন। নেতার বউ আপনি, মাথায় রাখবেন। কি প্যারা দেখছেন? সেটা না, আসলে আমার তো শত্রুর অভাব নেই, সেজন্য আপনাকে একা ছাড়তে চাইছি না। আরে চিন্তা করবেন না, কে আমাকে কি বলবে? আর কেউ আমায় তেমন চেনেও না, আমি ফেস আড়াল করেই রাখি। আচ্ছা ভাই, আমি বের হব। যান ভাগেন। আনায়া কল কেটে দেয়। নিবরাজ বুঝতে পারে না মেয়েটার মত। নিচে আসতে দেখে রোহিত আছে।
পরাগ সহ তারা বেরিয়ে পড়ে। আনায়া ভার্সিটিতে লোক লাগিয়ে দিয়েছে নিবরাজ আনায়া সেফটির জন্য। সকাল 10টায় তারা আসে বৃদ্ধাশ্রমে। আসার পথে সবার জন্য ফুল নিয়ে আসে। সবাইকে নিয়ে একটা খোলামেলা রুমে বসে নিবরাজ। সবার হাতে 2টো করে গোলাপ দেয়। এর আগেও কয়েকবার এসেছিল নিবরাজ, তবে তেমন গল্প করা হয়নি তার। সবার সাথে সুখ দুঃখের গল্প করছে, সবার সন্তানদের নিয়ে অভিমান অভিযোগ শুনছে। কেউ কেউ সন্তানকে মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে পড়াশোনা করালো বড় নামি দামি কলেজ ভার্সিটিতে। ভালো পজিশনে জব হলো, বিয়ে করলো। বৃদ্ধ বাবা মার সেবা করার ভয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে গেল। কারোর বা সন্তান খোঁজই নেয়নি, আদৌ বাবা বেঁচে আছে তো। অথচ সন্তান, বাবা মা। তারিশা মির্জা বাড়িতে এসেছে, এবার এইচএসসি দিয়েছে। এই গতকালকে তার এক্সাম শেষ হয়েছে। ভালো গাইডলাইনের জন্য এক্সামে 2 মাস আগে হোস্টেলে উঠে তারিশা। মির্জা বাড়িতেই ছোট থেকে বড় হয়েছে সে। মরিয়ম নওয়াজও তাকে অনেক আদর যত্ন করেন। দুপুরে বাড়িতে এসে মামনি বলে ডাকছে তারিশা। মরিয়ম নওয়াজ তড়িঘড়ি আসেন। তারিশা তাকে জড়িয়ে ধরে। এক্সাম কেমন হলো মা? ভালোই হয়েছে মামুনি। নির্বাস ভাইয়া কোথায়? সে তো আজকে বৃদ্ধাশ্রমে গিয়েছে। আসবে কখন? চলে আসবে একটু পরেই। মিসবা কোথায়? স্কুলে নির্বাস হয়তো ওকে নিয়ে আসবে। আচ্ছা, আমি মিসবাকে আনতে গেলাম। আরে না, দরকার নেই, তুমি রেস্ট নাও, নির্বাস নিয়ে আসবে। তুমিও না মামুনি, কতদিন হলো মিসবাকে দেখি না। গেলাম তো, ড্রাইভারকে নিয়েই যাব। আচ্ছা যাও। তারিশা মাথা নাড়িয়ে বেরিয়ে আসে। ড্রাইভারকে বলে গাড়ি বের করতে। তারিশা গাড়িতে বসতেই গাড়ি স্টার্ট দেয় ড্রাইভার। তারা মিসবাহর স্কুলের দিকে যাত্রা শুরু করে। আঙ্কেল, বাড়িতে কেউ এসেছিল নাকি? নানার মৃত্যুবার্ষিকী তো সামনে, এখন কোনো আয়োজন হলো নাকি? তারিশার কথায় ড্রাইভার মোতাহের বলে, সে কি মামুনি, তুমি জানো না এমপি স্যার যে বিয়ে করলো? না, আমি তো শুনিনি। কবে করলো বিয়ে? আর কয়েকদিন আগে, গতকালকে বউবাদ হয়ে গেল। আমার তো এক্সাম ছিল। ওই রকম আয়োজন হয়নি। আর এমপি স্যার তো এসব অগ্রাহী না, একবারে সাধারণভাবে বিয়েটা সম্পন্ন হয়েছে। বউকে দেখেছেন আঙ্কেল? হ্যাঁ দেখছিলাম, মাশাল্লাহ, এমপি স্যারের জন্যই মেয়েটা। আমার থেকে বেশি সুন্দর আঙ্কেল। তারিশার কথায় মোতাহের হোসেনের কথা আটকে যায়। কাউকে বেশি সুন্দর কম সুন্দর বলাটা ঠিক হবে না, যে যার মতো সুন্দর। কিন্তু মেয়েটা তো তুলনা দিয়ে ফেললো তার সাথে। কি হলো আঙ্কেল? সে তার মতো সুন্দর, আর তুমি তোমার মতো সুন্দর। মা, মনে রাখবা, আল্লাহর সৃষ্টির সেরা জীব মানুষ। কখনো কারো সৌন্দর্যের সাথে নিজের তুলনা করে মন খারাপ করবা না, আর না নিজের সৌন্দর্যের সাথে অন্য কারো তুলনা করে কাউকে অপমান করবা। সেটা বুঝাইনি আমি। বুঝেছি আমি। মিসবাহের স্কুলে গিয়ে পৌঁছানোর 5 মিনিটের মাঝে নিবরাজ আসে। নিজেদের গাড়ি দেখে চিনতে ভুল হয়নি তার। এরই মাঝে মিসবাহের স্কুল ছুটি হতে মিসবাহ চলে আসে। তারিশা গাড়ি থেকে বেরিয়ে মিসবাহের কাছে যায়। নিবরাজকে দেখে হাসি মুখে বলে, কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ, তুমি? আলহামদুলিল্লাহ। এক্সাম তো গতকালকে শেষ হলো, আই হোপ ভালো রেজাল্ট আসবে। ইনশাল্লাহ ভাইয়া। মিসবা, আন্টির সাথে যাবা নাকি মামুর সাথে? তোমার সাথে মামু। না থাক, আন্টির সাথে যাও, কষ্ট করে এসেছে। কিন্তু আমি বলেছি না মিসবা। হ্যাঁ যাচ্ছি। তারিশা মিসবাহ তার আগে চলে যায়। পেছন দিয়ে নিবরাজ আসে। ভার্সিটি থেকে এসে সোজা হাত পা ছড়িয়ে শুয়ে থাকে আনায়া। বাড়িতে তেমন কেউ নেই, সে আর তার বাবাই থাকে। কাজের বুয়া এসে নাস্তা বানিয়ে দেয় সকালে, রান্না করে টুকটাক কাজ সেরে চলে যায়। আনায়াও দেখাশোনা করে সবটা। তবুও মাঝে মাঝে অলসতা কাজ করে, সাথে এক ঝাঁক অভিমান অভিযোগ। কিন্তু এই অভিযোগ করার সুযোগ হয়ে ওঠেনি, অভিমান করার মতো পরিস্থিতি হতে দেয়নি তার বাবা। এই জন্যই বলে বাবারা বাবাই হয়। মায়ের অভাবটা পূরণ না হলেও আনায়া নিজেকে ভালো রাখার ট্রাই করেছে। মরিয়ম নওয়াজ ভীষণ ভালো একজন মানুষ, তাকে নিশ্চয়ই আগলে রাখবেন। ফ্রেশ হয়ে খাবার খেয়ে মরিয়ম নওয়াজকে কল দেয় আনায়া। তার সাথে কথা বলে কিছুক্ষণ, সাথে তার আরেকটা ননদিনীর খোঁজ পায়। তারিশা নাম। আজকে বাড়ি এসেছে, এতদিন হোস্টেলে ছিল। কথাবার্তা শেষ হতে আনায়া কফি বানায়। জিয়াউর রহমান অফিস থেকে আসতেই তাকে ঠান্ডা জুস দেয় আনায়া। খাবার বেড়ে টেবিলের উপর রাখে।
বাবা মেয়ে কিছুক্ষণ কথাবার্তা বলে। কথায় কথায় আনায়া সাহস জুগিয়ে বলেই ফেলে, বাবা, তুমি তো জানো তোমার থেকে আমি কিছু লুকোতে পারি না। এমনকি মনে প্রশ্ন জমা হলেও তার উত্তরটা তোমার থেকে না জানা অবধি আমার শান্তি হয় না। হ্যাঁ বলো, কি প্রশ্ন? এই নিবরাজ মির্জা, কি হয়েছে আবার? শুনেছি এমপি নাকি আগেও একটা বিয়ে করেছে। তোমাকে এটা কে বললো? শুনেছি, আমি তোমার থেকে বাকিটা শুনতে চাই। এরকম কিছু না মা, আমি জেনে শুনে তো আর তোমাকে আগুনে ফেলবো না। নিবরাজ যথেষ্ট ভালো একটা ছেলে। সবচেয়ে বড় কথা, আমাদের পরিবারের কালো দাগ আছে, অতীত। এখনও সমাজে কিছু প্রচলিত কুসংস্কার আছে, যদিও আমি সেসব টানবো না। আমি চাইবো তোমার মায়ের জন্য কেউ তোমায় বলুক যে মায়ের মেয়ে তার মতো হবে। নিবরাজ যেমনই হোক না, তুমি মানিয়ে নেবে, মায়ের মতো হবে না আশা করি। বাবা, তুমি জানো আমি মাকে ঘৃণা করি। তুমি কিভাবে অ্যাকসেপ্ট করছো তার মতো আমি হব? প্রশ্নই আসে না এর। আমি আমার বাবার মতো সৎ আর লয়াল হব। সন্ধ্যায় নিবরাজ সহ বাকিরা বসে আছে। তারিশা সবার চায়ের কাপ ট্রেতে করে এনে দেয়। যদিও নীরব চৌধুরী এতে বকাঝকা করেছেন, এত লোক থাকতে তারিশা কেন চায়ের ট্রে আনবে? তখন নিবরাজ বলে, তোমার ভাগ্নে সুখ বেশি। কেউ বলেনি চায়ের ট্রে আনতে, ও নিজেই এনেছে। আমার বৌমনি এনে দিলে বেশি খুশি হতাম। মাঝখানে মিসবা কথাটা বলে। নিবরাজ তার দিকে চোখ পাকিয়ে তাকায়, তাতে দমে যায় মিসবা। তারিশা মিসবাহর দিকে তাকিয়ে আছে, তার কাছে মিসবাহকে ওভার লাগছে। সব জায়গায় এত বৌমনি বৌমনি করা লাগে। তখন মরিয়ম নওয়াজ বলেন, আচ্ছা, আমরাই তো এত রিয়েক্ট করার কি আছে? ওর মন চেয়েছে এড়েছে, এত কথা শোনানো লাগে তোদের? নিবরাজ উঠে চলে আসে ফোন হাতে। তার কল এসেছে। এসব নিয়ে আর মাথা ঘামাবে না সে। এর আগেও ঘামায়নি, আজকে বকাঝোকা শুনে রিয়াক্ট করলো। আননোন নাম্বার থেকে কল আসায় প্রথমে রিসিভ করেনি, পরবর্তীতে কল আসাতে রিসিভ করে। অপর পাশে চিরপরিচিত কণ্ঠ শামীম সর্দারের। নেতা সাহেব, এলাকার উন্নয়ন নিয়ে খুব বেশি চিন্তা, তাই না? থাকবেই তো চিন্তা, আমার এলাকা। এত সুনাম থাকবে না, বেশি না। কয়েকটা বাচ্চা গুম করে তোকে জব্দ করতে পারলেই হলো। আমাকে জব্দ করে কি হবে? পদ থেকে সরিয়ে দেব, নতুন করে এমপি নির্বাচন করব, আর প্রার্থীতে আমি দাঁড়াবো। শামীম সর্দার রাজত্ব করবে। তুই জানিস, তুই আসার পর আমার সব শূন্যের চৌকোঠায় দাঁড়িয়েছে। হাসে নিবরাজ, জবাব দেয় না। নিবরাজকে চুপ থাকতে দেখে শামীম বলে, তোর একমাত্র জান পাখি, প্রাণ পাখি, একমাত্র বউ আনায়া, তাকে জব্দ করলেও কিন্তু অনেক কিছু করা সম্ভব। তারপর আর কাকে কাকে জব্দ করবি? তোর পরিবারকে। আর কাকে? মজা নিচ্ছিস? তোর মনে হয় আমি তোর সাথে মজা নিচ্ছি? ভাই, তোর মজা আর সিরিয়াস কথা বোঝার মতো সময় আমার নেই। নিবরাজ কল কেটে দেয়। শামীম রাগে ফুঁসতে থাকে। তার দলের লোকেদের আদেশ দেয় আনায়ার সব ডিটেলস বের করে আনতে। সে নিজেও গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে জায়ানের বাড়ির উদ্দেশ্যে। রাতে নামাজ আদায় করে ডিনার শেষে বৈঠক ঘরে যায় নিবরাজ। সেখানে তার যত ফাইল পেপারস আছে সব দেখছে। আনায়াকে কি নিজের কাছে নিয়ে আসবে? তার লোক তো আছেই আনায়াকে প্রোটেক্ট করার জন্য, তবুও নিশ্চিন্ত হতে পারছে না নিবরাজ। আহিয়া যে আনায়ার কাজিন সেটাও আজকে খবর নিয়ে জেনেছে। সে নিশ্চিত বিয়ে শাদির খবর আহিয়াই আনায়ার কানে ঢুকিয়েছে, কিন্তু তাতে নিবরাজের কিছুই যায় আসে না। চলার পথে কত বাধা আসবে আনায়া বুঝলেই হলো। মেয়েটা লাফায় বেশি, তাকেই বুঝ দিতে হবে। মা হারানো মেয়ে চঞ্চল রয়ে গেল। অবশ্য অষ্টম আশ্চর্যের বিষয়, কিন্তু ও তো ওর মাকে ভালোই বাসে না। আবার কষ্ট, এমন মায়াদয়াহীন মেয়ে তার কপালে জুটলে ভালোবাসা জুটবে কিনা সন্দেহ পোষণ করছে নিবরাজ। রাত 1টার দিকে কাগজপত্র রেখে রুমে শেষ হয়ে পড়ে নিবরাজ। জিয়াউর রহমানের সাথে কথা বলে বাকি বিষয়ে সিদ্ধান্ত নিবে সে। জায়ানের সাথে কথাবার্তা শেষ হতে সিতার আহমেদ সাথে জায়ানের মা নিরূপা ইসলাম ডিনারের ব্যবস্থা করে শামীম সর্দারের জন্য। ডিনার করে বেরিয়ে পড়ে শামীম সর্দার। সে তার বাংলোতে যাবে এখন। তার দলের কয়টা আছে তাদের সাথে সারা রাত ধরে মদ পান করবে। নিবরাজ আনায়াকে কল দিয়ে জানায় সে আজকে ভার্সিটিতে যাবে। আনায়াকে মির্জাফিলাতে নিয়ে আসবে। এখান থেকে যা পড়াশোনা করার করবে। কোনো রকমের রিস্ক নিবরাজ নিতে চায় না। আনায়া কিছু বলেনি। সকাল সকাল রেডি হয়ে নাস্তা করে নেয়। জিয়াউর রহমানকে বলে দিয়েছে তাকে নিবরাজ নিতে আসবে।
যদিও আগে নিবরাজ কথা বলে নিয়েছে জিয়াউর রহমানের সাথে, বাবা মেয়ে একসাথে বের হয়। আনায়াকে ভার্সিটির সামনে নামিয়ে দিয়ে জিয়াউর রহমান তার অফিসের উদ্দেশ্যে রওনা হয়। আনায়া অনার্স 2য় বর্ষের স্টুডেন্ট, আহিয়া তার থেকে সিনিয়র। সে মাস্টার্স করছে, তবে এক ভার্সিটিতে না, দুজন ভিন্ন ভার্সিটিতে। আহিয়ার সাথে আনায়ার এত গলায় গলায় ভাব নেই, এই দেখা হলে যা কথা হয়। মূলত তার মা চলে যাওয়ার পর মামুদের সাথে সম্পর্ক ফ্যাকাশে হয়ে যায়। এখন হয়তো তার মায়ের 2য় সংসারে আসা যাওয়া হয় তার মামুর পরিবারের। আনায়াও যায় না মামুর বাড়িতে। তার বিয়েতে শুধু আহিয়া এসেছে, আর কেউই আসেনি। ভার্সিটিতে আসতে আজকে তার বান্ধবীকে পেল না আনায়া। মারিয়া আজকে আসেনি, মন মরা হয়ে ক্লাসগুলো শেষ করে নেয়। নিবরাজ মেসেজ দিয়ে রেখেছে সে আসছে 20 মিনিট পরেই। আনায়া কিছুটা দূরে বড় মেহগনি গাছটার নিচে শান দিয়ে বাধাই করা গোলাকৃতির স্থান, সেখানে বসে পড়ে। ফোনের দিকে ধ্যান দেয়। বেশি একটা লোকের সমাগম নেই এই দিকটায়। নিবরাজের লাস্ট মেসেজ পেতেই উঠে দাঁড়ায় আনায়া। এই নিবরাজ আসবে। দূর থেকে একজোড়া চোখ আনায়ের ওপর দৃষ্টি ফেলছে, কানে ব্লুটুথ গুজে রাখা। কলের অপর পাশে ব্যক্তিকে বলছে, হ্যাঁ কাছাকাছি, ওয়েট করো, এই ছাদে আসছি। নিবরাজের হাঁটার সাথে সাথে গতি মিলিয়ে লোকটা পাশের বিল্ডিংয়ে চলে যায়। দ্রুত পায়ে ছাদের কাছে যায়, যেখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে নিবরাজের আগে একটা ছেলে আনায়াকে হুট করে জড়িয়ে ধরেছে। ছেলেটার এমন কাজে আনায়া ভেবাচেকা খেয়ে যায়। নিজের রাগকে সামলাতে না পেরে কষে 2টো থাপ্পড় মেরে দেয় ছেলেটার গালে। নিবরাজ আনায়ার কাছাকাছি এসে থমকে দাঁড়ায়। সাহস তো কম না, বলা নেই কওয়া নেই, হুটা জড়িয়ে ধরলি। তখন নিবরাজ এসে ছেলেটাকে প্রশ্ন করে, কে পাঠিয়েছে তোকে এখানে? ছেলেটা কথা বলছে না। আনায়া নিবরাজের পাশাপাশি দাঁড়িয়ে বলে, একে জেলে দিবেন, না হলে আপনাকে আমি জেলে ঢুকিয়ে দিব। সাহস কত একটা মেয়েকে হুঠার জড়িয়ে ধরা। আনায়া তুমি এসব কি বলছো? আমাকে ভুলে গেলে তুমি? আমি রাজ, তোমার বয়ফ্রেন্ড। আর এই ছেলেটাকে আনায়া? থাপ্পড় খাওয়ার পর ছেলেটা এই কথা বলে। আনায়া অবাক চোখে তাকায়। নিবরাজ আনায়ার দিকে তাকায়। এসব কি আনায়া? আনায়া বেশ চটে যায়, কপট রাগ দেখিয়ে বলে, আমার কোনো বিএফ নেই, আর একে তো আমি কোনোদিন দেখিনি, কোথা থেকে এসেছে কি বলছে। তখন রাজ হেসে বলে, সেদিন বেড শেয়ার করলে, এখন খাওয়া শেষ ভুলেও গেলে? বাহ আনায়া বাহ। আনায়া রাগে গা জ্বলছে। নিবরাজের দিকে তাকিয়ে বলে, আশ্চর্য, আপনি দাঁড়িয়ে দেখছেনটা কি? এই ছেলে আমার নামে অপবাদ দিচ্ছে। তখন রাজ বলে, আনায়া একে বলে কি লাভ? তুমি ভাবছো এই নেতাকে দেখলে আমি ভয় পাবো? আর একটা কথা বলে তোর দাঁত সব কটা ফেলে দিব আমি। জন্মে ঠিক আছে তোর? বাসায় মা বোন নেই তোর? কার কথা নাটক সাজাতে এসছিস? আশ্চর্য, কার কথায় আসবে মানে? তুমি আমার গার্লফ্রেন্ড। তখন নিবরাজ চিৎকার করে ওঠে, চুপ, একদম চুপ, আর একটা কথা বলবে না কেউ। আনায়া আপনি গাড়িতে গিয়ে বসুন। নিবরাজের কথায় আনায়া স্বস্তি পেল না, চেঁচিয়ে বলে, যান, আপনি গিয়ে গাড়িতে বসুন। ওর সাহস কত আমায় এসব অপবাদ দিচ্ছে? কি প্রমাণ আছে ওর কাছে? ওর মুখ না ভাঙা অবধি আমার শান্তি হবে না। আর আপনি কি নিয়ে আসেন? কই, আপনার সাথে পুলিশ নেই কেন? হ্যাঁ, এক্ষুনি থানায় কল করুন একে। তার আগে নিবরাজ আনায়ার হাত টেনে নিয়ে আসে। আনায়া নিবরাজের যাওয়া দেখে রাজ হাসে। কাজ হয়ে গেছে। অপর পাশের মেয়েটি বলে, নিবরাজ আনায়াকে গাড়িতে বসিয়ে নিজেও বসে পড়ে। নিবরাজের এমন ভাবভঙ্গি আনার বিরক্ত লাগছে। লোকটাকে এভাবে ছেড়ে দিবে? গাড়িতে বসতে বসতে নিবরাজ মেসেজ সেন্ড করে দেয় তার লোকেদের। 2 ঘন্টার মধ্যে সে গোডাউনে আসবে। আনায়া কথা বলছে না। নিবরাজ চুপচাপ গাড়ি চালাচ্ছে। দুজনের মাঝে পূর্ণ নীরবতা বিরাজ করছে। তখন নিবরাজ বলে, ওই সবার মাথায় রাখবেন না, সব ওদের প্ল্যানিং করে করা। আপনি পাঠিয়েছেন লোকটাকে? আপনার এটা মনে হয়? আমি তো পাগল হয়েছি। আমি থাকতে নিজের বউকে জড়িয়ে ধরার জন্য লোক পাঠাবো? তো এখন কিছু বললেন না? পাবলিক প্লেস, চিন্তা করবেন না। লোকটা আমার গোডাউনে পৌঁছে গেছে অলরেডি। এই আপনি গুন্ডা? আনায়ার প্রশ্নে নিবরাজ ভেবাচেকা খেয়ে যায়, কিঞ্চিত রাগ দেখিয়ে বলে, আমাকে গুন্ডা মনে হয় আপনার? তা নয় তো কি, গুন্ডাদেরই তো গোডাউন থাকে। নেতা যদি হয় গুন্ডা, তাহলে জনগণের কি হবে? এই শুনুন, আজকাল সুষ্ঠু রাজনীতি করতে গেলে 1 মাস পরে নিজেকেই বলি হতে হয়। এরকম 2-1টা দল আড়ালে রাখা লাগে, না হলে টিকে থাকা দায়। দেখতে নেতা, আসলে সে গুন্ডা। এমন লোকের সাথে বাবা আমায় বিয়ে দিল, তার উপর আবার আগে একটা বিয়েও করেছে।
আনায়ার কথায় নিবরাজ ব্রেক কষে। আনায়া তাকায়। নিবরাজ চোখ মুখ শক্ত করে তাকিয়ে আছে তার দিকে। আনায়া দৃষ্টি সরিয়ে নিবরাজের হাতের দিকে তাকায়। এই বুঝি দাবাং মার্কা হাত দিয়ে তাকে চটটা দিল। কোনো রেসপন্স আসেনি। আনায়া নিবরাজকে বলে, গাড়ি স্টার্ট দিন না। আপনার মুখটা দয়া করে বন্ধ রাখবেন। আসলেই আপনি গুন্ডা? আচ্ছা, আপনি চাঁদাবাজি করেন? হ্যাঁ করি তো। আপনার বাবার থেকে জোর করে টাকা নিয়ে চাঁদাবাজি করি আমি। এবার শান্তি হয়েছে? এমন কেন করেন? আচ্ছা, আপনি এত চুপচাপ কেন থাকেন? নিবরাজ উত্তর দেয় না, চুপচাপ গাড়ি স্টার্ট দেয়। আনায়া আর প্রশ্ন করে না। তার মনে হচ্ছে এসব জিজ্ঞেস করা উচিত হয়নি তার। আর জিজ্ঞেস করলেই কি, সে তো রাজনীতি নিয়ে তেমন কিছুই জানে না। জামাই সম্পর্কে সব জানার অধিকার তো তার আছে। কি একটা মেয়ে বিয়ে করলাম, নিজের বরকে নেতা থেকে সোজা গুন্ডা, আর গুন্ডা থেকে ডিরেক্ট চাঁদাবাজ বানিয়ে দিল। ও কি বুঝবে এসবের? মাথায় আছেটা কি? আনায়াকে মির্জা ভিলাতে নামিয়ে দিয়ে নিবরাজ চলে যায় গোডাউনের দিকে। আনায়া গাড়ি থেকে নামতেই দেখলো পেছনে আরো দুটো গাড়ি ছিল। সেগুলো নিবরাজের গাড়ির পেছনে যাচ্ছে। আনায়া সেসবে পাত্তা দেয় না। ভেতরে যেতে মরিয়ম নওয়াজ তার কাছে আসে। আনায়া তাকে সালাম দেয়। তার পেছন দিয়ে মেজবা দৌড়ে আসে। স্কুল ইউনিফর্ম পরা। আনায়াকে দেখে তাকে জড়িয়ে ধরে। তখন মরিয়ম নওয়াজ বলেন, নিবরাজ আসেনি? এসেছে একটা দরকারে, বাইরে গেছে। তখন তারিশা মাইশা আসে। মাইশাকে সালাম দেয় আনায়া। তারিশাকে দেখেও ভালো মন্দ খোঁজ খবর নিয়ে পরিচিত হয় আনায়া। মরিয়ম নওয়াজ তাকে ফ্রেশ হতে রুমে পাঠায়। আনায়ার পেছন দিয়ে তারিশা যায় নিবরাসের রুমে। তারিশাকে দেখে বসতে বলে আনায়া। ব্যাগ থেকে 3 পিস বের করে ওয়াশরুমে ঢুকে যায় আনায়া। তারিশা খাটের উপর বসে রুমটায় চোখ বোলায়। সব এখন আনায়ার হয়ে গেল। বেশিক্ষণ বসেনি তারিশা, চলে আসে রুম থেকে। রাজকে বেঁধে রেখেছে চেয়ারের সাথে। নিবরাজ সাথে তার কয়েকজন লোক যায় গোডাউনে। রাজকে দেখে হাসে নিবরাজ। হাতের পিস্তলটার দিকে একবার তাকায়। পরক্ষণে রাজের মাথা বরাবর পিস্তলটা ধরে বলে, আমি আসলে অতি সাধারণভাবে নিজেকে তুলে ধরতে পছন্দ করি। তবে কি জানিস, এই রাজনীতির মঞ্চে কেউ এসে সৎভাবে চলতে পারে না। এরকম 2-1টা গ্যাং রাখা লাগে, যাদের সম্পর্কে কেউ জানে না। না হলে শত্রুর জন্য 1 মাস না যেতে রাজনীতির মঞ্চ থেকে ঠাস করে নিচে পড়ে যেতে হয়। আচ্ছা তুই বল, এত কষ্ট করে এমপি পদে নির্বাচিত হয়ে কেউ রাজনীতির রংমহলের মঞ্চ থেকে ঠাস করে নিচে পড়ে যেতে চায়? তাও কয়টা গ্যাং না রাখার জন্য? একদম না। তোর এত সাহস, নেতার বউকে স্পর্শ করেছিস। নিবরাসের কঠিন গলায় বলা কথাগুলো রাজকে কাঁপিয়ে তোলে। ভার্সিটিতে তখন তেমন কোনো রিয়াক্ট করেনি নিবরাজ। এমন ভাব করেছে যেন কিছুই হয়নি, সাধারণ কিছু ঘটেছে। নিবরাজ হুঙ্কার ছেড়ে বলে, কে পাঠিয়েছে তোকে? ম্যাম। কোন ম্যাম? আছে, তাকে আমি চিনি না। না চিনে চলে আসলি এই নাটক সাজাতে? টাকার জন্য। গুড। তা এখন তোকে কি করা যায়? হাত দুটো ভেঙে আজীবনের জন্য পঙ্গু, নাকি মাথাটা গলা থেকে আলাদা করে দেয়া যায়? যা খুশি করো নেতা, আপনার সব সত্য একদিন সামনে আসবে। হাসে নিবরাজ। ভয়ঙ্কর রকমের ধ্বনি তুলছে তার এই হাসি। বাকিরা তাকিয়ে আছে নিবরাজের দিকে। আজকে নিবরাজ সাদা পাঞ্জাবি পরে আসেনি, কালো শার্ট পরে এসছে। আর বাক্য ব্যয় সময় ব্যয় না করে পিস্তল থেকে 2টো বুলেট রাজের নামে দান করে দেয়। রক্ত কিছু ছিটকে নিবরাজের শার্টে আসে, সেটা সে টিস্যু দিয়ে মুছে নেয়। আসলে কি জানো, সাদা মানে শুভ্র আর পবিত্র। সেজন্য সাদা পাঞ্জাবি পরে আমি খুন করে শুভ্র রংটা নষ্ট করতে চাই না। কালো মানে কুৎসিত, যেটা খুন করার সময় পরে থাকার জন্য উত্তম একটা রং, যেটায় রক্তের দাগ লাগলে কেউ বুঝবে না। কিন্তু সাদা রংটায় রক্তের দাগ লাগলে সবাই বুঝে যাবে শুভ্র নিবরাস খুনি। গোডাউনটা পুড়িয়ে দিয়ে চলে আসো, তবে খেয়াল রাখবে যাতে সব পুড়ে ছাই হয়ে যায়। নিবরাসের কথা অনুযায়ী কিছু লোক কাজে লেগে পড়ে। রোহিত নিবরাসের পেছনে আসে। স্যার, আপনার কি মনে হয় ওই মেয়েটা কে? আহিয়া। কিন্তু আমায় রাজনীতির মঞ্চ থেকে ছুঁড়ে ফেলতে চায় এই আহিয়া। হয়তো শামীম সর্দারের সাথে হাত আছে ওর। পুরনো ক্ষোভ নেওয়া অবধি এই মেয়ে ক্ষান্ত হবে না। ওটা তো আপনার ভুল নেই, ওর বোনের দোষ। আপনার কি মেয়েটার মাথা নিশ্চয়ই পাগল হয়ে গেছে, সেই জন্য সাদের মৃত্যু গ্রহণ করতে চাইছে? কলিজাটা ভীষণ বড় ওর। আজকে যখন আমি ইউনিভার্সিটিতে যাই তখন দেখেছি ও পাশের বিল্ডিংটায় দাঁড়িয়ে আনায়ার উপর নজর রেখেছিল। কিন্তু নিবরাজকে চেনো তো রোহিত? অবশ্য চিনবে, না চেনার কি আছে? এত বছর ধরে আছো, আমি কাঁচা খেলোয়াড় নই। আজকে একটা খুন হলো। সব এখানেই শেষ রোহিত।
কেউ জানবে না এটা। যদি পুলিশ তদন্ত করে? প্রমাণ কোথায়? আপনি স্যার এলাকার এমপি, কিন্তু আপনি যদি মানুষ খুন করেন? আবর্জনা দূর করেছি এলাকা থেকে। রাজের কাহিনী শেষ করে দিয়েছে নিবরাস। লাভটা হলো কি, এই নিবরাস ঠান্ডা মাথায় সব শেষ করে দিল। কোথায় ভেবেছিলাম আনায়াকে চড় থাপ্পড় মেরে ডিভোর্স দিয়ে তাড়িয়ে দিবে। রাজের কথা বিশ্বাস করার কথা ছিল নিবরাসের। আচ্ছা, এখনকার যুগে ব্যাটশিয়ার বফ এসব থাকা সিম্পল ব্যাপার, বাট নিবরাস বিশ্বাস করলো না কেন? কোন রিয়্যাক্ট করলো না কেন? এই নিবরাস চাচ্ছে কি? পায়চারি করতে করতে কথাটা বলে আহিয়া। শামীম সর্দার এসেছে কিছুক্ষণ আগে। তাদের মাঝের একজন বলে, এই নিবারস ঠান্ডা মাথায় যা করার করে, ওর সাথে কেউ পারবে না। কথাটা শেষ হতে শামীম ছেলেটাকে ঠাস করে চড় বসিয়ে দেয় গালে। কয়েকটা কুৎসিত গালি দিয়ে বলে, আমাদের লোক হয়ে নিবরাসের গুণগান গাইছিস? ওই নিবরাস সিংহের বাচ্চার মতো চলাফেরা করে, অথচ ওর জায়গায় আমার থাকার কথা ছিল। তখন আহিয়া বলে, নিবরাস যেমন আনায়াটাও তেমনি। এই নিবরাসের পরিবারকে আমি শেষ করে দিব। বোনের মৃত্যুর জন্য? প্রশ্ন করে শামীম সর্দার। আহিয়া কিঞ্চিত হেসে বলে, সেটা আসল ফ্যাক্ট না। এই নীরব মির্জার জন্য এক সময় আমাদের সব নিলামে উঠেছিল। পথের ভিখারি হয়ে গিয়েছিলাম। বাপ করলো যায়, ছেলে কম কি করলো? আমার বোন তো ওকে ভালোবাসতো। ও একটু ভালোবাসলে কি এমন ক্ষতি হতো? বিরক্ত হয় শামীম সর্দার। এসব প্রেম ভালোবাসা তার কাছে বিরক্ত লাগে। ভার্সিটি থাকাকালীন বেশিরভাগ মেয়েরা নিবরাস করত। সেটাও শামীম সর্দারের বিরক্ত লাগতো। আহিয়া বিরক্ত হয়ে বেরিয়ে আসে। আপাতত কোনো প্ল্যানিং নেই তার মাথায়, কিন্তু নিবরাসের সংসার না ভাঙা অবধি তার শান্তি হবে না। বিকেলের দিকে বাড়িতে ফিরে নিবরাস নিজের হাতের দিকে তাকায়। এই হাত দিয়েই তো খুন করলো সে। রুমে প্রবেশ করতেই দেখলো আনায়া বসে ফোন স্ক্রল করছে। নিবরাস সেসবে পাত্তা না দিয়ে শাওয়ারে ঢুকে যায়। আনায়া অপেক্ষায় আছে কখন নিবরাস আসবে আর ছেলেটার খোঁজ নিবে। আদৌ কিছু করেছে? জেলে দিয়েছে নাকি ছেড়ে দিয়েছে? নিবরাস আসতেই প্রশ্ন করে আনায়া, লোকটাকে কি করেছেন? ওপরে পাঠিয়ে দিয়েছি। ঠান্ডা মাথায় জবাব দেয় নিবরাস। আনায়া উঠে দাঁড়ায়। নিবরাসকে পুনরায় জিজ্ঞেস করে, আর কি করছেন? নেতা না আপনি? দয়ামায়া নেই আপনার? নিবরাস কারোর সাথে ইয়ার্কি হাসি ঠাট্টা করে না। রাজ আমার ছাত্রলীগের একজন সদস্য ছিল আগে। তারপর? আমার বিপক্ষে দলের সাথে হাত মিলায়। একে আজকে হলেও মারতে হতো, কালকে হলেও। নাও, আজকে আপদ বিদায় করে দিলাম। এরপর আর কেউ আপনাকে বিরক্ত করবে না। আনায়া কথা বলে না, নিবরাসের দিকে এক নজরে তাকিয়ে আছে। নিবরাস মুচকি হেসে বলে, আচ্ছা, আমি কি আগের থেকে বেশি সুন্দর হয়ে গেছি? আনায়া চোখ সরিয়ে নেয়। নিবরাস ঠোঁট কামড়ে হেসে বলে, কালো হয়ে গেছি? আপনি বললে আমি ফেসের যত্ন নেব। আপনি একটা গুন্ডা। বাবা মাকে একটা গুন্ডার সাথে বিয়ে দিল। আপনি আবার মেরে ফেলবেন না তো? এসব বলে না জান। নেতার বউ হয়ে নেতাকে গুন্ডা উপাধি দিচ্ছ? জনগণ শুনলে তো তোমায় পাবলিক প্লেসে রেখে কেলানি দিবে। তখন কিন্তু আমি বউ বলে পরিচয় দিব না। বলবো আগেরটার মতো এটাও এসেছে আমার ক্যারিয়ার নষ্ট করতে। আগেরটা মানে? বুঝবে না তুমি। আপনার আগের বউ? হাতে টান পড়ে আনায়ার। নিবরাস তাকে এক টানে নিজের সাথে মিশিয়ে নেয়। আলতো করে আনায়ার ওষ্ঠ স্পর্শ করে। একদম বেশি নড়াচড়া করবে না জান, প্র্যাকটিস করাচ্ছি। আনায়া রেগে তাকিয়ে আছে নিবরাসের দিকে। নিবরাসের কথায় হাসি, কষ্ট, দুঃখ সবই প্রকাশ পাচ্ছে। মানুষের সামনে ভাবসাব নিয়ে চলা নেতা তার সাথে রোম্যান্স করছে। আমি কি কোনো কথা জিজ্ঞেস করে কোনো উত্তর পাবো না আপনার কাছ থেকে? পাইবা, তবে ফালতু কিছু জিজ্ঞেস করে না। নিবরাস পাঞ্জাবির হাত কিছুটা গুটিয়ে নেয়। বাক্য ব্যয় না করে নিচে চলে যায়। আনায়া সেখানে ঠায় দাঁড়িয়ে থাকে। নিবরাস আসলে এই রাজকে মেরে ফেলেছে। এই নিবরাস তো একজন ক্রিমিনাল তাহলে, অথচ নিজেকে সাদা পাঞ্জাবিতে মুড়িয়ে রেখেছে সে। আনায়া ভাবতে পারছে না আর। নিবরাসকে দিন দিন তার কাছে রহস্যজনক মনে হয়। এই রহস্য কোনোদিন ফাঁস হলে নিবরাস পবিত্র থাকবে নাকি পাপী হয়ে যাবে। তখন আবার মিসবাহ আসে আনায়ার কাছে, তার সাথে ড্রয়িং করতে। আনায়াও এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে চলে যায় মিসবাহর সাথে। মিসবাহর স্টাডি টেবিলের সামনে দুজন বসে আছে। কখনো আনায়া ড্রয়িং করছে, কখনো মিসবাহ।
নিবরাজ বসে বসে কিছু ফাইল দেখছে। তাদের কোম্পানির কর আদায়ের বিষয়টা পরাগের মাধ্যমে জেনেছে নিবরাজ। কর্মচারীদের থেকে নাকি একটু বেশি কর নেওয়া হয়, এ নিয়ে কয়েকজন অসন্তুষ্ট। নিবরাজ আগামীকালকে অফিসে যাবে। তার বাবাকে যদিও কিছু জানায়নি, চেয়ারে বসে চোখ বন্ধ করে রেখেছে নিবরাজ। এই নাম, যশ, খ্যাতি সবই তো আসলো, তবে কিছু কালো পথও আছে। তার এই মঞ্চে দাঁড়ানো এবং এই পর্যন্ত টিকে থাকা। কেরিয়ারের শুরুটা শামীম সর্দারের সাথে রেষারেষি ভাবের মাধ্যমেই শুরু। কিছুটা পরিচিতি আসতে সবচেয়ে জঘন্য ব্যাপার নিবরাজের কাছে যেটা মনে হয় সেটা হলো নারী বিষয়ক। এমপি হওয়া 6 মাসের মাথায় তার কেরিয়ার বাদ করে দিতে চেয়েছে আহিয়ার বোন। সে জানতো আহিয়ার বোন তাকে পছন্দ করে সে ভার্সিটি লাইফ থেকে, কিন্তু নিবরাজ অপছন্দ করে তাকে। সে বেশ ভালো করেই জানে রিভেঞ্জ নিতে চায়। বিজনেসে থাকাকালীন আহিয়ার বাবার সাথে নীরব মির্জার ভুল বোঝাবুঝি হয়। আহিয়ার বাবা বিজনেসে লস খায়, আবার তাদের সব নিলামে উঠেছিল। অনেক কিছু মিলিয়েই ব্যাপারটা। সেজন্যই নিবরাজ বরাবরের মতো সব অ্যাভয়েড করে গেছে। ক্ষান্ত হয়নি আহিয়ার বোন তাহিয়া। নিবরাজও তাকে জায়গা মতো পাঠিয়ে দিয়েছে। এখন আবার আহিয়া তার পেছনে লেগেছে। তবে নিবরাজের কিছু যায় আসে না। না আছে সাক্ষী, না আছে কোনো সাক্ষাৎকার বা প্রমাণ। যা করে সব জায়গায় শেষ, ভিকটিম সাথে প্রমাণও। তারিশা মিসবাহুর কাছে যায়। আনায়া তাকে দেখে কথা বলে। তারিশা কিছুটা এড়িয়ে চলার চেষ্টা করে। আনায়া বুঝতে পারে না বিষয়টা, ভেবেছে মিসবাহকে কিছু জিজ্ঞেস করবে। তারিশা কিছুক্ষণ থেকে চলে যায়। আনায়া মিসবাহকে প্রশ্ন করে, ও কি কোনো ব্যাপারে হার্ট হয়েছে? জানি না, হোস্টেল থেকে আসার পর আন্টি কেমন যেন হয়ে গেল। মাথা ঘামায় না আনায়া, উঠে রুমে চলে আসে। নিবরাজের খোঁজ মিলেনি, হয়তো ব্যস্ত। নীরব মির্জা, মরিয়ম নওয়াজ তারিশাকে নিয়ে কথা বলছে। তখন নীরব মির্জা বলেন, নিবরাসের বিয়েটা তো এভাবেই হয়ে গেল। আমাদের পরিবারের সবাই মিলে কোথাও একটু ঘুরতে যাওয়া দরকার। কিভাবে যাব? তোমার ছেলের এই সমস্যা, ওই সমস্যা, আজকে এটা কালকে ওটা, পরিবারকে সময় দেওয়ার মতো সময় নেই তার কাছে। রাজনীতি আমার পছন্দ না, তাও ছেলেটা রাজনীতির সাথে নিজেকে জড়ালো। রাজনীতি খারাপ কি? নিজে সাবধান হয়ে চললেই হয়। মানুষের সেবা করা এটাই তো অনেকের ভাগ্যের ব্যাপার। সেবা করে না, খুন করে আপনাদের ছেলে। মনে মনে কথাটা বলে আনায়া। আনায়াকে দেখে মরিয়ম নওয়াজ তাকে কাছে ডেকে নেয়। তার পেছন দিয়ে মার্শা মিসবাহ আসে। তারা গল্প করছে, মূলত কোথায় ট্যুর দেওয়া যায় তা নিয়েই ভাবছে। আনায়া সন্তুষ্ট হতে পারছে না। বারবার একটা কথাই মাথায় ঘুরছে, নিবরাজ খুনি। খুনির সাথে সে কিভাবে সংসার করবে? তখন নিবরাজ, রোহিত সিঁড়ি বেয়ে নিচের দিকে আসছে কথা বলতে বলতে। আনায়া চোখ যায় নিবরাজের দিকে। সাদা পাঞ্জাবি পরা কতটা স্নিগ্ধ লাগছে, অথচ কে বিশ্বাস করবে লোকটা কাউকে মেরে ফেলেছে? আচ্ছা, রোহিত, পরাগ ওরা সব জানে? না জানার কি আছে? সারাক্ষণ নিবরাজের পেছনে লেগে থাকে। আচ্ছা, নিবরাজ যখন মারলো রাজকে তখন পুলিশ ছিল না? অবশ্য থাকলেই কি, টাকা দিলেই তো সব মুখ বন্ধ হয়ে যায়। নিবরাজের ভালো কোথায়? সেও তো ওই নোংরা রাজনীতি করে। মির্জা বাড়ির সবাই ডিনার করে নেয়। আনায়ার বাকিদের মাঝে থাকে না, রুমে চলে যায়। পরের দিন সকালে খানবাড়ি ডেকোরেশনের কাজ চলছে। বাড়িতে উৎসব লেগেছে। জায়ানের বোন উম্মে আয়াত নিধি। বিয়েটা অবশ্য শিকদারদের একমাত্র ছেলে শাহরিয়ার সায়ন্তিক শিকদারের সাথে। সিতার আহমেদ তার বড় যা সুহাসিনীর সাথে বসে শাড়ি চুজ করছে বিয়ের জন্য। তাদের বড় মেয়ের বিয়ে। সিতার আহমেদের একটা মাত্র মেয়ে এই সংসারে, এবার টেনে উঠেছে। আর ছোট একটা ছেলে আছে 5 বছর বয়স। তার মেয়ের নাম উম্মে আয়াত নাজিয়া, ছেলে জাফিন খান। শুনেছেন তার বড় মেয়ের বিয়ে হয়েছে কয়েকদিন আগে এমপির সাথে। নিধি, নাজিয়া বাইরে বের হবে। কিছু কেনাকাটা আছে তাদের, যদিও বা তাদের এক জায়গায় যাওয়ার উদ্দেশ্য আছে। বাড়ি থেকে পারমিশন পেতে দুজনে বেরিয়ে পড়ে। আজকে নিজেদের কার নেয়নি, রিকশায় করে যাবে। মূলত নাজিয়ার জন্যই নিধি বেরিয়েছে। তার আগের বোনের খোঁজ জানতে চায় নাজিয়া। জিজ্ঞেস করলে কেউই বলেনি, কিন্তু তার ইচ্ছে বোনকে দেখার। এতদিনে তো ঠিকানা জানতো না, তবে শুনেছে এমপির সাথেই বিয়েটা হয়েছে। এমপির বাড়িতে যাবে, অনুমতির একটা ব্যাপার স্যাপার আছে। নাজিয়া সেসব ভাবছে না। কেউ কিছু বললে বলবে এমপি তার জিজো। সকালে মির্জা বাড়িতে নাস্তা শেষ করে যে যার কাজে চলে যায়। নিবরাজ আজকে অফিসে যাবে। আনায়া রান্নার কাজে সামিল হয়েছে। কাজের বুয়া দুজন রান্নাবান্না দেখলেও আনায়াও আজকাল ব্যাপারটা দেখে। লিভিং রুম পুরোটা পরিপাটি করে নিয়েছে সার্ভেন্ট দুজন।
আনায়া গরুর মাংস রান্না করে বাইরে চলে এসছে। আজকে এটাই তার হাতে প্রথম রান্না শ্বশুর বাড়িতে। কিছুক্ষণ পর দারোয়ান একজন সার্ভেন্টকে দিয়ে খোঁজ পাঠায় আনায়ার। আনায়া বাইরে যাবে কি যাবে না ভাবছে। তার ভাবনার মাঝে মেয়ে দুটো ভেতরের দিকে আসে। অবশ্য অনেকে আসে এভাবে। তখন আনায়া বা বাড়ির বউ মেয়েরা ভেতরেই থাকে। নাজিয়া সেখানে দাঁড়িয়ে থাকা একজন সার্ভেন্টকে জিজ্ঞেস করে, স্যার ওয়াইফ কে? সার্ভেন্ট আনায়াকে দেখিয়ে দেয়। নাজিয়া সালাম দেয় আনায়াকে। আনায়াও সালামের জবাব দেয়। আনায়ের কাছে কেমন যেন লাগছে। মরিয়ম নওয়াজ আসতেই আনায়া কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। মরিয়ম নওয়াজ তাদেরকে বসতে বলে। আনায়াও বলে। তখন নিধি বলে, নাজিয়া আপনার সাথে দেখা করার জন্য অস্থির। এখন না, আগে থেকেই কিন্তু আপনার ঠিকানা জানতো না। এখন তো শুনেছে এমপি স্যারের সাথে বিয়ে হয়েছে, সেজন্য সমস্যা হয়নি বেশি। মুখ ফুসকে কথাটা বলে দেয় নিধি। নাজিয়া এবার কি বলবে ভাবছে। আগের কথা জিজ্ঞেস করলে বলে দিবে তারা বোন। যদি আনায়া রিয়াক্ট করে, সিতার আহমেদকে এখনো ভালোবাসে আনায়া। যে ছোটবেলায় তাকে ছেড়ে চলে গিয়েছে, সত্য কোনোদিন গোপন থাকে না। নাজিয়ার কাছেও কিছু সত্য গোপন রাখা হয়েছিল, কিন্তু কিছুটা বুদ্ধি হওয়ার সাথে সাথে সবই জেনে নেয় সে। তখন আনায়া বলে, আমাকে আগে থেকে চেনো তোমরা? হ্যাঁ চিনি। নাজিয়া বলে। নিধি চুপচাপ বসে আছে। সে জানে এখন সে কথা বলা মানেই প্যাচকেলের সাথে সূচকের প্যাচ লাগানো, যেটা সমাধান হয় না। আর যা প্যাচ লাগবে সেটা জাতে পদে পড়বে না। তখন আনায়া প্রশ্ন করে, কিভাবে চেনো? আসলে আমি খান বাড়ির মেয়ে, তিশান খান। এত বড় মেয়ে ওম্মে আয়াত নাজিয়া। আশা করি তুমি চিনবে আমায়। আনায়া তখন তার মায়ের কথা মনে পড়ে। তিয়াস খান বর্তমানে তার মায়ের বর। তখন আনায়া বলে, তোর মা জানে তো এখানে এসছো যে? না আম্মু, কিছু জানে না। না বলে একা একা আসাটা ঠিক হয়নি তোমার। আরে বাদ দাও, বোনের সাথে দেখা করতে এসেছি। আনায়া চুপ সে যায়। মেয়েটা বেশ মিশুক, কিন্তু আনায়া মিশতে পারছে না। তারা তো বোন, বাবা ভিন্ন হলেও মা তো একজনই। আনায়াকে চুপ থাকতে দেখে নাজিয়া বলে, আমার তোমাকে দেখার শখ ছিল, পূরণ করলাম। আর কিছু বলেনি। এখন আমি চলে যাব। সে কি, এখনই চলে যাবা? তখন একজন সার্ভেন্ট নাস্তা নিয়ে আসে। নাজিয়া তখন বলে, ফিরতে ফিরতে লেট হয়ে যাবে আমার। কিছু কেনাকাটা করতে হবে, না হলে কি জবাব দেব। আমরা উঠি, আবার দেখা হবে আমাদের। তখন মরিয়ম নওয়াজ বলেন, নাস্তা করে যাও। না, করে এসেছি আন্টি। কেউ আর কিছু বলে না। নাজিয়া নিধি বিদায় জানিয়ে বাইরে আসে। পেছনে আনায়াও আসে। তখন আবার নিবরাসের গাড়ি প্রবেশ করে গেট দিয়ে। আচ্ছা, আমার ভার্সিটিতে এসো, দেখা হবে তোমার সাথে। আনায়া বলে। তখন নাজিয়া বলে, মেন শহরটা। আচ্ছা বাই। নিধি নাজিয়া চলে আসে। আনায়া অন্যমনস্ক হয়ে ভেতরের দিকে যায়। ভেতরে আসতেই দেখলো নিবরাস চুপচাপ। হয়তো কিছু হয়েছে অফিসে। আনায়া সেসবে মন দিল না। কিচেনে যেতেই দেখলো তারিশা ট্রেতে গ্লাস রাখছে। বাইরে থেকে এসেছে নিবরাস, তার জন্য ফ্রিজ থেকে জুস নামিয়ে গ্লাসে নেয়। আনায়া জিজ্ঞেস করে, কার জন্য নিচ্ছ? ভাইয়ার জন্য, বাইরে থেকে এসেছে তো। আনায়া কিছু বলে না। তারিশার পেছনে আসে। নিবরাস জুসটা শেষ করে রোহিতকে উদ্দেশ্য করে বলে, আর কি কি অপকর্মের কথা আমি জানি না, সব খুঁজে বের করে আমায় ডিটেলস দিবা। কথাটা বলে আর এক মুহূর্ত দাঁড়ায়নি নিবরাস। আড়ং থেকে তড়িঘড়ি দুটো ড্রেস নিয়ে নাজিয়া নিধি বাড়িতে চলে আসে। তাদের কিছুটা লেট হয়ে যায়। সিতারা আহমেদ দুজনকে বকাঝকা শুরু করে দেয়। তখন নাজিয়া ফাস্ট ফুড খাবার নাম দেয়। দোকানে লেট হয়েছে তাদের। এতে অবশ্য তেমন কিছুই বলেনি সিতারা আহমেদ। শেখদার বাড়ি থেকে সব ডালা পাঠিয়ে দিয়েছে। খান বাড়ি থেকে বিকেলে সব পাঠিয়ে দিবে। সেটার গোছগাছ হচ্ছে। বাড়িতে বিয়ে, অথচ নাজিয়ার সেসবে মন নেই। আনায়ার কথা ভাবছে সে। মায়ের মতোই সুন্দর হয়েছে। নাজিয়াও দেখতে সিতার আহমেদের মতোই। আসার সময় নিধি বলেছে তাদের দুই বোনের চেহারায় নাকি অনেক মিল আছে। বিকেলের দিকে প্রাইভেট আছে নাজিয়ার। সে রেডি হয়ে বেরিয়ে পড়ে। বড়রা জায়ান, সাথে তার কিছু কাজিন ফ্রেন্ডরা যাবে শিকদার বাড়িতে। নাজিয়া এসবে নেই। সে নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত। ফ্যামিলির তেমন কোনো ইভেন্টে তেমন তদারকি করে না সে। খাটে হেলান দিয়ে শুয়ে আছে নিবরাস। আনায়া সোফায় বসা। মৌনতা বজায় রেখে আনায়া প্রশ্ন করে, আপনি কোনো কিছু নিয়ে চিন্তিত? তেমন কিছু না, অফিস করা নিয়ে ঝামেলা হয়েছিল, সেটা মিটমাট করলাম। চলুন না কোথাও ট্যুরে যাই। এত প্রেম নেই শরীরে, তোমার মন চাইলে যাও। এদিকে কি হবে না হবে সেটা ভাবছি আমি। ওই রাজকে নিয়ে ভয় পাচ্ছেন? তোমার মনে হয় আমি ভয় পাবো সামান্য বিষয় নিয়ে?
ওটা সামান্য মনে হয়? আপনি কাউকে মেরে ফেলেছেন। তো আপনি নাকি আবার এমপি। এই কথায় কথায় এত এমপি টেনে আনবা না। আপনার বউকে নিশ্চয়ই এই জন্য মেরেছেন। তাকে আমি মারিনি, দোষটা আমার ঘাড়েই পড়েছে। তার নাম কি ছিল? বউ? মজা করছেন? আমি আগে কোনো বিয়ে টিয়ে করিনি, এই তুমি আমার প্রথম বউ। প্রথম বউ কি? হ্যাঁ বলবেন একমাত্র বউ। আপনি আরো বিয়ে করতে চান? এই বউ ভালোবাসে না, আরেকটা করতে হবে মনে হয়। আমি কিছু জানি না, আমাকে নিয়ে একটু ঘুরতে যান না। এই জন্যই তো এইসব নেতা ফেতাদের বিয়ে করতে নেই, বাড়িতে বসে বসে কান্না করো। উফ, এই সমস্যা ওই সমস্যা কত কি। আচ্ছা জায়গা সিলেক্ট করো, হানিমুনে যাব। কথাটা বলে নিবরাজ উঠে যায়। তার কল এসেছে। আনায়ার সেখানে বসে তাকিয়ে থাকে নিবরাজের যাওয়ার পানে। ভেবেছিল নাজিয়ার কথা বলবে নিবরাজকে, কিন্তু নিবরাজ যা ব্যস্ত মনে হয় না বলা হবে। তখন আবার মিসবা আসে আনায়ার রুমে। তার পেছনে মায়েশা আছে। কোনো কিছু নিয়ে তাড়া করেছে মিসবাহকে। মায়েশা মিসবাহকে পুনরায় বলে, আজকে তোমার খবর আছে মিসবা, বেশি বেড়ে গেছো তুমি। কি হয়েছে আপু? প্রশ্ন করে আনায়া। তখন মিসবাহ নিজেই বলে, আরে তারিজা আন্টি কান্না করছিল তো, আমি বলেছি আঙ্কেলের ওভাবে কান্না করো নাকি, মামু তোমায় ছেঁকা দিল। তারিজা আন্টি আবার আম্মুর কাছে আমার নামে কি সব জানি বানিয়ে বলেছে, সেজন্য আম্মু আবার আমার পিছনে পড়েছে। আগে তোমার বোনকে ঠিক করো, প্রেম করে কতগুলো। মিসবাহর কথা মায়েশা এসে কানের নিচে ঠাস ঠাস দুটো থাপ্পড় মারে। বেয়াদব ছেলে, আজকে নিবরাস আসুক, ওকে সব মারবো। ওই তোমাকে প্রশ্রয় দিয়ে দিয়ে মাথায় তুলেছে। মায়েশা বেরিয়ে যায়। তখন আনায়া মিসবাহকে নিয়ে খাটের উপর চলে যায়। থাপ্পড় দেওয়া জায়গায় হাত বুলিয়ে দিয়ে বলে, তোমার তারিশা আন্টি তোমার মামুকে পছন্দ করে? তুমি কাউকে বলো না, আমি শুনেছি। দুইবার কাকে যেন কলে বলতো, এমপি সাহেব আমার স্বপ্নের পুরুষ, আমি তাকে পছন্দ করি। আবার ওর বান্ধবী কাকে যেন বলতো, কিসের ভাই? হ্যাঁ জামাই বলবি, নির্বাস আমার জামাই। আনায়ার মনে মুহূর্তেই হিংসারা দলা পাকায়। তাও নিজের বরকে অন্য কেউ জামাই দাবি করেছে, সেই হিংসা। এখন আর বাবার বাড়িতে গিয়েও থাকা যাবে না, না হলে তারিশা তার বরটাকে কবে নিজের আঁচলে বেঁধে নেয়। কিন্তু নিবরাজ এসব পাত্তা দেয় না, তাতে কিছুটা খুশি হয় আনায়া। বিয়েতে তারিশা আসেনি কেন? মামু বারণ করেছে। কেন বারণ করলো? তুমি জিজ্ঞেস করে নিও। আচ্ছা নেব, চলো আমরা তোমার মামুকে রাজি করিয়ে কোথাও ঘুরতে যাই। চলো, তুমি প্লেস সিলেক্ট করো। আগামীকালকে হসপিটালে ফুল একটা নিয়ে দিয়ে আসিস, বলবি এমপির তরফ থেকে শেষ বিদায় আপনার জন্য ফুলগুলো। ওপারে ভালো থাকবেন। কথাটা বলতে বলতে রুমে প্রবেশ করে নিবরাজ। আনায়া মিসবাহ তার দিকে তাকায়। নিবরাজ বাই বলে কল কেটে দেয়। মিসবাহকে জিজ্ঞেস করে, তারিশাকে কি বলেছো তুমি মিসবা? বলেছি আঙ্কেলের ওভাবে কান্না করছো নাকি, আমার মামু তোমায় ছেঁকা দিয়েছে। মিসবাহর কথা শুনে নিবরাজ আনায়ার দিকে তাকায়। রাগিনী রেগে তাকিয়ে আছে। এবার নিশ্চয়ই মিসবাহ যাবে আর ঠাস ঠাস দরজা লাগিয়ে সব কথা জিজ্ঞেস করবে। তখন নিবরাজ ধমক দিয়ে বলে, ছ্যাঁকা কি মিসবা, তুমি এত পচা কথা বলো? তারিজা আন্টির থেকে শুনেছি, ওর বান্ধবীরা বলতো নেতার বিয়ে হয়ে গেলে তুই ছেঁকা খাবি। তো এখন তোমার বিয়ে হয়েছে, সে ছেঁকা খেয়েছে। ওসব কিছু না, যাও মামু, গিয়ে ঘুমাও। তারিশাকে আর উল্টাপাল্টা কিচ্ছু বলবা না। বৌমনি আমি গেলাম। মিসবাহ চলে যেতে আনায়া ঠাস করে দরজাটা লাগিয়ে দেয়। নিবরাজ দেখিয়েও না দেখার ভান করে তাকায়, কিন্তু তার দেখা না দেখায় কিছুই যায় আসে না। আনায়া নিজে তার সামনে এসে দাঁড়ায়। এই জন্যেই বুঝি আমাকে বারবার বাড়িতে অনেকক্ষণ রাখতে চেয়েছিলেন? তখন তো তারিশার এক্সামও শেষ হয়ে গিয়েছে। এই আপনার মুখ বুঝ দিচ্ছিলেন এটা আপনি আমায়? হ্যাঁ, শাক দিয়ে মাছ ঢাকতে চাইছেন? আরে এমন কিছু না, পাত্তা দেওয়ার হলে ওকে আমি বিয়ে করতাম। কি বলেন আবার বলুন। আপনি না আজকে ওর দেওয়া জুসটা খেলেন? তুমি দাওনি, ও দিয়েছে, না তো আর করতে পারি না। আমাকে কেউ কিছু বলেছে? আপনি নিজেও তো বলতে পারতেন। না কিছু না, দেখো তোমার বরের জন্য কত মেয়ে পাগল, তুমি ছাড়া। যদি জানতো আপনি একটা গুন্ডা তো কেউ পাগল হতো না। আমি গুন্ডা দেখে তুমি আমায় অপমাননা করছো? না না, তা করব কেন? আপনার জন্য কত মেয়েরা পাগল। আমার সাধ্য আছে নাকি আপনার মতো এমপি গুন্ডা চাঁদাবাজ দয়ালু ব্যক্তিকে অপমাননা করার? প্রশংসা করলা নাকি বদনাম? চুপ থাকুন, একদম তার আশেপাশে ঘেসবেন না। আরে এসব ছাড়ো, পরিবারের সদস্য খাবার টেবিলেও সামনাসামনি বসা হয়ে যায়।
তাকাবেন না একদম। খানবাড়িতে বিয়ের আমেজ। নিধিকে পার্লার থেকে সাজানো হয়েছে। শাহরিয়ার সায়ন্তিক শিকদারের সাথে কিছুক্ষণের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিয়েতে এসেছে শামীম সর্দার, সাথে তার দলের লোকজন। বেশ ভালোই কাটছে সময়। নাজিয়া সায়ন্তিকের পিকচার তোলার জন্য স্টেজের কাছে যায়। ভিড় ঠেলে কয়টা পিকচার তুলে সাইডে আসে। তখন পাশে থেকে একটা ছেলের কথা কানে আসে। মেয়েটার ফিগার কিন্তু জোস মামা, হয়তো কোনো রিলেটিভ। যাওয়ার সময় খোঁজ করব, একটা রাতের জন্য হলে মন্দ হয় না। নাজিয়া তাকায়, তার দিকেই তাকিয়ে আছে ছেলে তিনটে। এসে সোজা গালে চড় বসিয়ে দেয়। বাকি ছেলেদের দিকে রেগে তাকিয়ে বলে, তোমাদের মতো কুকুরদের ইনভাইট দিল কোন কুকুর? নাকি বিনা ইনভিটেশনে চলে এসেছিস? আর আমি এই খানবাড়ির মেয়ে, ভালো করে চিনে রাখবি। তোদের সম্মান কিভাবে করতে হয় সেটাও নিজের মা বোন থাকলে তাদের থেকে শিখে নিস। নাও থাকতে পারে অবশ্য, তোদের মতো কুকুরদের নিশ্চয়ই রাস্তা থেকে কুড়িয়ে নিয়েছে। কিছু লোক এদিকটায় চলে এসেছে। তিয়াস খান, জায়ান খান এসেছে। ছেলে তিনটে জায়ানকে দেখে দমে যায়। তখন তিয়াস খান বলে, নাজিয়া, ওদের মারলে কেন? ওরা আমি বাজে কথা বলেছে। তখন সেখানের একটা ছেলে বলে, প্রমাণ কি আমরা যে বাজে কথা বলেছি তোমায়? নাজিয়া তাকায় ছেলে তিনটার দিকে। নিজের ফোন থেকে ভিডিওটা সবার সামনে ধরে। অবশ্য তার ভিডিও অন করা ছিল তখন। ভিডিও দেখার পর জায়ান রক্তচক্ষু করে ছেলে তিনটার দিকে তাকায়। কিছু বলতে যাবে, ঠিক তখন কোত্থেকে শামীম সর্দার এসে ছেলেদেরকে সোজা লাথি মারে। তার দলের লোকেদের চোখ দিয়ে ইশারা দিতেই এদের তিনজনকে নিয়ে চলে যায়। জায়ান নাজিয়াকে বলে,